আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। গাজা যুদ্ধে ইহুদিবাদী প্রকল্পের দুটি প্রধান স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে, আর এ কারণেই পতন শুরু হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের। থাকছে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী চলছে, যার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চাইছে আমেরিকা। এদিকে গাজার পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য মন্তব্য অ্যান্টনি ব্লিংকেন। থাকছে অবশেষে তাহলে পুরোপুরি হেরেই গেল জান্তা সরকার। মিয়ানমারের 40টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের জলসীমায় জাহাজ প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে হুতি যোদ্ধারা। হুতিদের চাপে যেন বেসামাল হয়ে পড়েছে পশ্চিমা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্যে ভয়াবহ এক ক্ষতির সম্মুখীন হতে চলেছে আমেরিকা, ইউরোপ। থাকবে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজা যুদ্ধে হামাসের প্রতিরোধের কাছে ইহুদিবাদী প্রকল্পের দুটি প্রধান স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ধসে পড়েছে, আর এ কারণেই পতন শুরু হয়ে গেছে ইসরায়েলের। আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল আলোজনির মতে ইহুদিবাদীদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে। এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ধসে পড়েছে। ইসরায়েল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল আজলনি আলাক্সা স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সব লেখকই লিখেছেন ইসরায়েল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সার্থক হয়ে উঠেছে এবং এই সবে ফিলিস্তিনিদের বিজয়ের আলামত। তিনি জোর দিয়েছেন যে বিশ্বে ইহুদিবাদীদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি হয়েছে এবং অধিকৃত ভূমি থেকে ইহুদিদের বিপরীত অভিবাসনের অনেক লক্ষণ ফুটে উঠেছে। ইসরায়েল 2023 সালের অক্টোবর মাস থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষা ফিলিস্তিনি জনগণের উপর ব্যাপক গণহত্যা শুরু করেছে। ব্রিটিশ ঔপনিবেশিকতার সমর্থনে 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ইসরায়েলি ফিলিস্তিনিদের উপর জাতিগত শুদ্ধি অভিযান এবং তাদের সমস্ত ভূমিকে দখল করার জন্য বিভিন্ন ধরনের গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করে আসছে। ইউক্রেনের যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী, যার কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে। এ যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতিবহুল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করছেন, যার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিইয়ে রাখা। 2022 সালের 22 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টিকে উত্থাপিত করেছে, ঠিক তখনই তারা একথাও বলেছেন যে এ যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত এবং যা বছরের পর বছর ধরে স্থায়ী হতে সক্ষম। ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রধান স্বার্থ ও লক্ষ্য হচ্ছে যুদ্ধ জিইয়ে রেখে রাশিয়াকে দুর্বল করে দেওয়া। হোয়াইট হাউস মনে করেন এ যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদকে ব্যয় করতে হবে। সেই সাথে যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জন করতে বেগ পেতে হবে। অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করাই যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী। শীতল যুদ্ধের পর দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে এই টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। যেমনটি খ্যাতনামা সাংবাদিক সিমোর হার্বস এই কথা ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর হাত ছিল, যার মূল পরিকল্পনাকারী হচ্ছে মার্কিন সরকার। এটি রাশিয়া এবং ইউরোপের মূল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মার্কিন সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। গাজা পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবশ্যই যাদের প্রয়োজন তাদের কাছে সহায়তা পৌঁছানোর জন্য সম্ভাব্য প্রতিটি উপায় এবং সম্ভাব্য প্রতিটি পদ্ধতি সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ওয়াশিংটনে কাতারের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে ষষ্ঠ কাতার যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।
ব্লিংকেন বলেন, ফিলিস্তিনের জনগণকে আরও ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র প্রতিদিনই চাপ দেবে। লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে ব্লিংকেন এই অঞ্চলে পরিবেশ ও খাদ্য নিরাপত্তার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন। শেখ জসিম বলেন, গাজার যুদ্ধবিরতি পেতে সব বন্দীকে ফেরাতে এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে কাতার। অবশেষে মিয়ানমারে হেরেই গেল জান্তা প্রশাসন। মিয়ানমারের 40 শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে গেল 3 দিনে আরও 3টি ঘাঁটি এবং 20 জন সেনা হারিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। এ নিয়ে 4 মাসে বিদ্রোহীদের কাছে 40টিরও বেশি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা প্রশাসন। মিয়ানমারের বিদ্রোহী জোটে রয়েছে পিপল ডিফেন্স ফোর্সেস এবং এথনিক আর্মড অর্গানাইজেশনস। মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, 3 দিনে কাচিন ও রাখাইন প্রদেশ এবং মালান্দায়, সাগাইং মেগাও ও থানিনথারি জেলায় জান্তা বাহিনীর 20 সেনা মারা গেছে। 3টি ঘাঁটিও তাদের হাতছাড়া হয়েছে। জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তীব্র লড়াই চলছে ওই 2 প্রদেশ ও জেলাগুলোতে। যে 3টি সামরিক ঘাঁটির দখল হারিয়েছে জান্তা, সেগুলো সবই মিয়ানমারের সার্ব উত্তরের প্রদেশ কাচিনে রয়েছে। প্রদেশটির মানসি শহরে 3 দিন ধরে ব্যাপক সংঘাতের পর নিকটবর্তী মজিগাং এলাকায় ঘাঁটিগুলো দখল নিয়েছে পিডিএফ এর কাচিন প্রাদেশিক যোদ্ধারা। পিডিএফ এর পক্ষে এই সংঘাতের নেতৃত্ব দিয়েছে কাচিন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। ইয়েমেনের জলসীমায় জাহাজ প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশটির হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। গতকাল সোমবার হুতি টেলিযোগাযোগ মন্ত্রী মিসফার আল নুইমার এমন নির্দেশনার কথা জানিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এই হামলাটি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। হুতিদের প্রায় প্রতিদিনই এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোকে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে তাদের বাড়তি ব্যয় হচ্ছে। একই সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতিদের হামলার জবাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বসে নেই। তারা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশটির হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আওতাভুক্ত করেছে।